নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। আসন্ন নির্বাচন হতে হবে সংস্কারমুখী ও উন্নয়নমুখী। বিজয় দিবস উপলক্ষে গুলশানে শোভাযাত্রার পর আয়োজিত পথসভায় একথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে আগামী বছর অর্থাৎ 2025 সালের শেষ দিকে অথবা 2026-এর প্রথমার্ধে আমাদের নির্বাচন হতে পারে। বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যদি বর্তমান সরকার এটি করতে চায় তাহলে 17 মিনিটের মধ্যেই সরকারের পতন হবে। তার এই বক্তব্য সরকারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, কোন বিশেষ দলকে ক্ষমতায় আনতে নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করা হলে তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনবে। পার্থর এই বক্তব্য মূলত রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত বাস্তবায়ন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে সামনে আনে। এছাড়াও তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরও দেশের জনগণ প্রকৃত মুক্তি পায়নি। তার মতে, ভালো মানুষ রাজনীতিতে অংশ না নিলে কোনো সংস্কার সফল হবে না। পার্থের এই বক্তব্যে দেশের রাজনীতিতে নৈতিকতা এবং যোগ্য নেতৃত্বের অভাবের প্রতি ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। আজ অনেক ঘটনাক্রম, অনেক কিছু, অনেক নাটক, অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা, সব কিছু মিলিয়ে এবারের বিজয় দিবসটা উল্লেখযোগ্য। কিন্তু উল্লেখযোগ্য এই বিজয় দিবসে আমরা উল্লেখ করার মতো কোনো তথ্য আপাতত খুঁজে পাচ্ছি কিনা সেটা একটা বড় বিষয়। বিজয় দিবসের প্রাক্কালে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণ আমাদেরকে বিজয়ের গল্পগাথা কতটা শোনালো কিংবা বিজয়ের দিকে কতটা নিয়ে গেল নাকি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করলো, সেই সকল তথ্যসহ বর্তমান বাস্তবতা, সেনাপ্রধানের বক্তব্য, অন্যান্য উপদেষ্টাদের বক্তব্য, আওয়ামী লীগের অবস্থান, সব কিছু মিলিয়েই এই ভিডিও। দর্শক, বলছিলাম বিজয় দিবসের প্রাক্কালে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আজ বিজয় দিবস, মহান মুক্তিযুদ্ধের সেই 1971 সালের 16ই ডিসেম্বর, যেদিন পাকিস্তানি সেনাবাহিনী
ভারতীয় মিত্রবাহিনীর কল্যাণে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই আত্মসমর্পণের দৃশ্যটা প্রতি বছর বিজয় দিবসে আমরা যে কোনোভাবেই হোক মনে করি, স্মৃতিচারণ করি, কখনো দৃশ্যায়ন হয়, বিজয় দিবস ঘটা করে পালন হয়। বিজয়ের যে ক্ষণ বিকেল 4টা নাগাদ, সেই ক্ষণটাকে উদযাপন করা হয়, কিন্তু এবার তার কোনো কিছুই হলো না। এবার তার ছিটে ফোঁটাও দেখা গেল না। বিজয় দিবসকে একেবারে মেড়ে মেড়ে বিজয় দিবস মনে হলো। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসকে যেমন মনে হয়েছে, বিজয় দিবসকেও ঠিক তেমনই মনে হয়েছে। বিভিন্ন সংগঠন র্যালি করেছে, সেটা ঠিক। তার মধ্যে ছাত্র অধিকার পরিষদ বড় একটা শোডাউন করার চেষ্টা করেছে। বিজয় দিবসে এবারের ব্যতিক্রমের মধ্যে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে জামাতের নেতাকর্মীদের দেখা গেছে। জামাত আমন্ত্রিত হয়েছে স্বাধীনতার এই সব থেকে উল্লেখযোগ্য দিনটিতে, জামাতকে আমন্ত্রণ করা হয়েছে। সব কিছুতেই একটা ব্যতিক্রম আবহাওয়া। প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন। প্রধান উপদেষ্টা ভাষণে ৭১-এর বিজয়ের কথা যতটা না বললেন, সেটাকে ঢেকে দেওয়ার জন্য ২৪-এর এই গণ অভ্যুত্থানের কথাটা বেশি করে বললেন। তার কথায় এমন মনে হলো যে ৭১-এর বিজয়ের চাইতে ২৪-এর গণ অভ্যুত্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কার্যকর। বলার চেষ্টা করলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা নাহিদ ইসলাম যে ৭১-এ বিজয় এসেছে ঠিকই, কিন্তু তার পরিপূর্ণতা নাকি এসেছে ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। মোটামুটি হাস্যকর কথা হলেও উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করে সেই কথা বলেছেন। ৭১-এ বিজয় আমাদের এসেছে ঠিকই, কিন্তু ২৪-এ তার পরিপূর্ণতা এসেছে। ২৪-এ কীভাবে ৭১-এর বিজয় দিবসের পরিপূর্ণতা আসলো সেটা একটা বড় প্রশ্ন। কারণ ২৪-এর আন্দোলন একটা সরকার পতনের আন্দোলন, একটা অপশাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সফল হওয়া ২৪-এর ৫ আগস্ট, সেই সফলতা অনেক বড় সফলতা, সেটাকে খাটো করার কোনো কারণ নেই। কিন্তু যখন সেটাকে ৭১-এর বিজয়ের চাইতেও বড় করে দেখা হয়, তখন মনে প্রশ্ন জাগেই যে ৭১-এর বিজয়কে পেছনে ফেলে দেওয়ার যে চেষ্টার কথা চারিদিকে আলোচনা হচ্ছিল, সেটা সত্য হতে চলেছে কিনা। প্রধান উপদেষ্টা তার ভাষণে মহান মুক্তিযুদ্ধের কোনো বীরের নাম উল্লেখ করলেন না। বঙ্গবন্ধুর নাম তো উচ্চারণ করবেন না, এটা খুবই স্বাভাবিক। বঙ্গবন্ধু বাদ দিয়েও যারা রয়েছেন, মৌলানা ভাসানী রয়েছেন, এমনকি মেজর জিয়া রয়েছেন, জাতীয় ৪ নেতা রয়েছেন, কারো নামই উল্লেখ করতে দেখা গেল না, একটা সেক্টর কমান্ডারের নাম উল্লেখ করতে দেখা গেল না। অর্থাৎ ৭১-এর বীর সেনানীরা ৭১-এ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে মহান বিপ্লবের মাধ্যমে আমাদের এই মহান স্বাধীনতাটা এনেছিল, সেই স্বাধীনতাটা যেন এই সরকারের কাছে একটা ম্লান হয়ে যাওয়া ব্যাপার। ৭১-এর বীরদের কথা যদি তিনি উল্লেখ করতেন, তাহলে আমার মনে হয় যে তিনি আরো মহৎ হতে পারতেন, তিনি আরো বড় হতে পারতেন। তিনি যদি আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে বঙ্গবন্ধুকে গুলিয়ে ফেলেন, আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে ৭১-এর বীর সেনানীদের গুলিয়ে ফেলেন, তাহলে সেটা বড় ধরনের একটা ভুল হবে। প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণ যদি বিজয়কে খাটো করার চেষ্টা হয়, তাহলে সেই ভাষণ দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে অন্তত মনে হয় না। সেটাকে অ্যাভয়েড করা যেতই। বিজয় দিবসের প্রাক্কালে সে ভাষণ দেওয়ার কোনো কারণই থাকতে পারে না যদি বিজয়ের বীরদের, মহান স্বাধীনতার বীরদের কথা আপনি অ্যাভয়েড করেন। প্রধান উপদেষ্টার ভাষণে একটা নতুন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা এসেছে, সেটা হচ্ছে নির্বাচনের একটা দিনক্ষণের একটা ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্দিষ্ট করে বলেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন। বলেছেন ২০২৫-এর শেষে অথবা ২০২৬-এর শুরুতে নির্বাচন করা যেতে পারে। তবে আবার এটাও বলেছেন যে সংস্কার কার্যক্রমে যদি বেশি সময় লাগে, তাহলে আরও ৬ মাস সেখানে লাগতে পারে। কিন্তু প্রথম কথাই ২০২৫-এর শেষ কিংবা ২০২৬-এর শুরু, এই কথাটাকে যদি আমি
মেইন কথা ভাবি, তাহলে আজকে থেকে 3 মাস আগে, 3 মাসেরও বেশি সময় আগে যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন যে 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে নির্বাচন হবে, সেনাপ্রধানের সেই বক্তব্যকে প্রধান উপদেষ্টা নিজে স্বয়ং অস্বীকার করেছিলেন, বলেছিলেন এটা তো সরকারের কথা নয়, সরকার যখন বলবে তখন সেটা কথা। এখন সরকার বলেছে, সেনাপ্রধান 3 মাস আগে যেটা বুঝেছিলেন এখন সরকার 3 মাস পরে এসে সেটা বুঝছেন। তার মানে হচ্ছে সেনাপ্রধানের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মস্তিষ্ক অন্তত 3 মাস যে পিছিয়ে আছে সেটা বলাই যায়। এত তাড়াতাড়ি নির্বাচনের যে মোটামুটি রোড ম্যাপ একটা ঘোষণা করলেন, সেটাও যে নানা রকম চাপে, জাতীয় আন্তর্জাতিক নানা রকম চাপে, এটা বোঝাই যায়। নির্বাচনের তারিখ স্পষ্টভাবে ঘোষণা না হলেও অন্তত এই ঘোষণাকে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই স্বাগতও জানিয়েছে, বিএনপি স্বাগত জানিয়েছে, এটা একটা আশার কথা। প্রধান উপদেষ্টার ভাষণে একটা জিনিস খুব উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে যে এর আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটা ভাষণে যেমন তার উন্নয়নের ফিরিস্তি আমরা শুনেছি, তিনি কি করেছেন, কি তার অবদান, সেরকম ফিরিস্তি দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারেননি। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগের ধারাতেই তার উন্নয়নের 4 মাসের উন্নয়নের ফিরিস্তি তিনি দিয়েছেন, কি করেছেন, কোন ক্ষেত্রে সফল হয়েছেন, কোন বিদেশি তাকে প্রশংসা করেছে, কোন বিদেশি তার সঙ্গে হাত মিলিয়েছে, কোন দেশ তাকে সাধুবাদ জানিয়েছে, এই ফিরিস্তিগুলো তিনি শুনিয়েছেন। এই ফিরিস্তিগুলো শোনানোর মাধ্যমে এক প্রকার নিজের গুণকীর্তন নিজে গাওয়ার যে মনোভাব, সেই মনোভাবই প্রকাশ পেয়েছে, যেখান থেকে শেখ হাসিনার সাথে তার ভাষণের পার্থক্য খুব একটা স্পষ্ট করা যায় না। তিনি ভোটের কথা বলতে গিয়ে বলেছেন যে তিনি আশা করছেন নতুন ভোটার হবে, নতুন ভোটাররা শতভাগ ভোট দেবে, এতটাই উচ্ছ্বাসপূর্ণ ভোট হবে যে শতভাগ ভোট দেবে। আগে থেকেই শতভাগ ভোটের কথা তিনি বলে রাখছেন কেন, এটাও একটা বড় ব্যাপার, কারণ শতভাগ ভোট যে কোটার কথাই তিনি বলেন, নতুন ভোটার যারা হবে তাদের কথাই আমি ধরে নিলাম যে তিনি স্পেসিফিকলি তাদের কথাই বলতে চাইলেন, কিন্তু তারাও শতভাগ ভোট দেবে, 100 জনের 100 জনই ভোট দেবে, এই কথা মাথার মধ্যে আসে কি করে, এটাও একটা বড় বিষয়। তার মানে কি নির্বাচনটা আবার শেখ হাসিনার সময়ের যে বিতর্কিত নির্বাচন, 90% 95% ভোটার ভোট দিচ্ছে, কিন্তু দৃশ্যত দেখা যাচ্ছে যে বৃহৎ সংখ্যক বিএনপি সহ একটা বৃহৎ সংখ্যক রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করছে না, তাদের অনুসারীরা ভোট দিচ্ছে না, তবুও 90-95% ভোট পড়ার বিভিন্ন আসনে এরকম নজির দেখা যাচ্ছে। সেরকম ভোট কি আবার হতে যাচ্ছে? সেরকম ভোট কি আমাদের প্রত্যাশা? নিশ্চয়ই সেরকম ভোট আমাদের প্রত্যাশা নয়। আমাদের প্রত্যাশা নিরপেক্ষ একটা ভোট। আর যদি শতভাগ ভোটের আশা করেন তাহলে বলতে হবে যে নতুন ভোটার যারা হবে, নতুন ভোটার লিস্টে যারা আসবে, তারা শতভাগ আওয়ামী বিরোধীরা আসবে, তবেই তো শতভাগ ভোট পাবে। আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন করতে না দেন, তাহলে শতভাগ নতুন ভোটার ভোট দেবে, এই তত্ত্বটা মাথার মধ্যে আসলো কি করে, সেটাও একটা বড় প্রশ্ন। নির্বাচনের মোটামুটি দিনক্ষণ যখন ঘোষণা করলেন তিনি, তখন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবেন কিনা সেই ব্যাপারে কোনো কথা না বললেও তিনি তার ভাষণে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা রকম কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং নিজের উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন। এটাই মূলত ছিল ভাষণ। সেখান থেকে একটা তথ্যই বেরিয়ে এসেছে যে ভোটের তারিখ। এছাড়া আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ঐক্যমতের জন্য, রাজনৈতিক ঐক্যমতের জন্য আবার আর একটা কমিশন গঠন করবেন, যে কমিশনের প্রধান তিনি নিজে হবেন, আর সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ, সেই আলী রিয়াজ হবেন তার ডেপুটি। অর্থাৎ আরও একটা কমিশন হচ্ছে, একের পর এক কমিশন গঠন করছেন, কিন্তু কমিশন কি কাজ করছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে বিজয় দিবসে
যে প্রত্যাশা প্রধান উপদেষ্টার নিকট থেকে, প্রধান উপদেষ্টার বাণীতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আদৌ পূরণ হলো কিনা। প্রধান উপদেষ্টার পাশাপাশি তথ্য উপদেষ্টা যখন ৭১-এর বিজয়ের চাইতে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় করে দেখার চেষ্টা করেন, তখন এই সরকারের কাছে বিজয় দিবস কিংবা মুক্তিযুদ্ধ ৭১ আদতেও গুরুত্বপূর্ণ নাকি একেবারেই গুরুত্বহীন, সেই প্রশ্নটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই প্রশ্নটা খুব বড় আকার ধারণ করবেই। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে সেনাপ্রধানের যে ১.৫ বছর ১৮ মাসের তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যেই অবশেষে প্রধান উপদেষ্টা থাকলেন, অথচ এর আগে তিনি সমালোচনা করেছিলেন, ঠিক সেই জায়গাতেই ফিরে আসলেন। ৭১কে একটু পেছনে ফেলার চেষ্টা, বারবার যে সমালোচনা হচ্ছে, সব মিলিয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের